আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেথের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 3.5 উদাহরণ 35। উদাহরণ 35 আমাদেরকে বলা আছে যে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকা ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 10 জন যাত্রী না আসায় মাথাপিছু 8 টাকা বৃদ্ধি পেল। কি বলা হয়েছে? বনভোজনে যাওয়ার জন্য একটি বাস ভাড়া করা হয়েছে, সেটা হচ্ছে 2400 টাকা। 2400 টাকা শর্ত হলো যে প্রত্যেকে সমান ভাড়া বহন করবে, কিন্তু এর মধ্য থেকে 10 জন যাত্রী না আসায় প্রত্যেকের মাথা পিছু আরো 8 টাকা অতিরিক্ত হয়ে গেল। এখন আমাদের প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক। আমাদের প্রশ্নে বলা আছে যে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রীর সংখ্যার শতকরা কত টাকা তা নির্ণয় করো। চলো ধাপে ধাপে শুরু করা যায়। লিখতে পারি মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রীর সংখ্যার। এখন দেখো আমাদের মাথা পিছু কত টাকা বৃদ্ধি পেয়েছে? 8 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 8। আর কতজন যাত্রী না আসার কারণে? 10 জন যাত্রী না আসার কারণে। কি বলা হয়েছে যে শতকরা কত? তাহলে শতকরার জন্য আমরা কি জানি? 100%। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো তো। এখানে এইটা, এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কাটা দেওয়া যায় কিনা? হ্যাঁ, তাহলে আমরা এখানে কি থাকবে? 8 ইন্টু 10%। ঠিক আছে? এখন তাহলে এখানে কি হবে দেখো, 8 আর 10 গুণ করলে কত হবে? 80%। এটুকুই হচ্ছে কি আমাদের কর্ণ আনসার। ঠিক আছে? আমাদের খ নাম্বারে কি বলা আছে? বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো। বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো। চলো ধাপে ধাপে শুরু করা যাক। মনে করি আগ্রহী যাত্রীর সংখ্যা 1 জন। মনে করি আগ্রহী যাত্রীর সংখ্যা 1 জন এবং মাথা পিছু ভাড়া কিউ টাকা। মাথা পিছু ভাড়া কিউ টাকা। সুতরাং মোট ভাড়া কিউ ইন্টু এক্স টাকা। মোট ভাড়া হচ্ছে কি? কিউ ইন্টু এক্স টাকা। এটা হচ্ছে কিউ। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারি যে প্রকৃতপক্ষে যাত্রী যায় হচ্ছে কত? আমাদের আগ্রহী যাত্রী হচ্ছে এক্স। তাহলে প্রকৃতপক্ষে যাত্রী যায় কতজন? এক্স থেকে আরো 10 জন কম যায়। তাহলে এটাই তো হবে নাকি? প্রকৃতপক্ষে যাত্রী সংখ্যা হচ্ছে এক্স মাইনাস 10 এবং মাথা পিছু ভাড়া হয়। মাথা পিছু ভাড়া কি হবে? ভাড়া হবে কিউ প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 10 টাকা। মাথা পিছু মানে কি? প্রত্যেকের জন্য কিউ টাকা ভাড়া, কিউ টাকা এবং কি আরো 8 টাকা বেশি। সাথে কি হয়েছে? মোট ভাড়া। ঠিক আছে? মোট যাত্রীর সংখ্যা গুণ হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা লিখতে পারি শর্ত মতে কিউ এক্স ইকুয়াল কিউ প্লাস 8 ইন্টু
এক্স মাইনাস 10। ঠিক আছে, এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে কি কিউ এক্স ইন্টু এই কিউটা এক্স এবং 10 এর সাথে গুণ করে দিই, তাহলে কি হবে এখানে কিউ ইন্টু এক্স মাইনাস 10 কিউ। এখন এইটা এই দুইটার সাথে গুণ কি হবে প্লাস 8x প্লাস এবং মাইনাস মাইনাস 80। ঠিক আছে, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি। ঠিক আছে, তাহলে এখন থেকে আরেকটা জিনিস লেখা যায় কিনা দেখো তো। বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকা ভাড়া করা হলো, মানে কি মোট যাত্রী নিয়ে যাবে 2400 টাকায়। তার জন্য আমরা কি আবার লিখতে পারি না, দেখো তো এখানে কিউ এক্স ইকুয়াল 2400, মানে কি মোট যাত্রী, মোট ভাড়া দিবে এত, মোট ভাড়া এই যে এখানে দেখো মোট ভাড়া দেয় কত কিউ এক্স টাকা, তাহলে মোট ভাড়া এবং কি এখানে কি এত টাকা ভাড়া করা হলো, তাহলে কি এই দুটা সমান হবে না। আচ্ছা, তাহলে এই দুইটা আমরা এটা আমরা 2 নং সমীকরণ ধরি। ঠিক আছে, একটু এই পাশে রেখে তাহলে আমরা এখন লিখতে পারি 1 নং হতে 1 নং আমরা কি পেয়েছি দেখো তো এখানে কিউ এক্স ইন্টু কিউ এক্স মাইনাস 10 কিউ প্লাস 8x মাইনাস 80। ঠিক আছে, এখান থেকে আমরা একটু সমাধান করি, দেখো তো কি আসে কিউ এক্স এই পাশে কিউ এক্স এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস কিউ এক্স হয়ে যাবে। ঠিক আছে, এই পাশে 8x প্লাস আছে, এই পাশে এসে কি হবে 8x মাইনাস হয়ে যাবে ইকুয়াল, এখানে আর কি থাকতেছে দেখো তো, এখানে থাকতেছে হচ্ছে মাইনাস 10 কিউ এবং মাইনাস 80। ঠিক আছে, এখন দেখো এখানে হচ্ছে প্লাস কিউ এক্স আর এটা হচ্ছে কি মাইনাস কিউ এক্স, তাহলে এটা এটা কাটা, তাহলে আমাদের এখানে থাকতেছে শুধু মাইনাস 8x। ঠিক আছে, আর এই পাশে থাকতেছে কি মাইনাস 10 কিউ মাইনাস 80। ঠিক আছে, এখন দেখো এই পাশে যা আছে তাই থাকুক, এই পাশে একটু কাজ করি। এখান থেকে যদি দুইটা থেকে মাইনাস থেকে কমন নেই তাহলে কি হবে দেখো তো, কমন নিলে হবে 10 কিউ প্লাস 80। ঠিক আছে, এখন উভয় পক্ষে কি এই যে মাইনাস দ্বারা আবার গুণ করো, উভয় পক্ষকে আবার মাইনাস দ্বারা গুণ করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে 8x ইন্টু 10 কিউ প্লাস 80। ঠিক আছে, আর এখান থেকে আমরা কি লিখতে পারি x ইন্টু 10 কিউ প্লাস 80 ডিভাইডেড 8। এখানে কি 8 গুণ আকার আছে না, এই পাশে সাইডে চলে আসলে কি হবে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আবার আমরা লিখতে পারি x ইকুয়াল, দেখো তো এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি উপরে, আমরা কি 10টাকে কমন নিতে পারি কিনা দেখো তো, এর মধ্যে 10 এবং এর মধ্যে কি 10 আছে কিনা দেখো তো, হ্যাঁ, তাহলে এখান থেকে 10 কমন নিলে শুধু কিউ থাকে প্লাস, আর এখান থেকে কমন 10 কমন নিলে কি হবে তাহলে কি থাকবে 8 থাকবে, নিচে হচ্ছে কি 8। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপর হচ্ছে কি x ইকুয়াল, দেখো তো এইটা এটা কাটাকাটি যায় কিনা, হ্যাঁ এটা এটা 4 আর এটা হবে কত 5, 2 দিয়ে ভাগ করো, কি করো ওই পক্ষে 2 দিয়ে কাটো, কি হবে 5 দোকানে 10 এবং 4 দোকানে 8, তাহলে কি হবে এখানে 5। আচ্ছা এটা একটু নিচে লিখি, তাহলে এখানে কি হবে x ইন্টু 5 ইন্টু কিউ প্লাস 8 ডিভাইডেড 4। ঠিক আছে, এটুকু বুঝতে পারছি কিনা। আচ্ছা, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবো, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো। এখন দেখো একটু এই পাশে লিখি, হ্যাঁ এখন কি করতে হবে, এখন আমরা কি পেয়েছি এক্স এর একটা মান পেয়েছি, এক্স এর মানটা কি করতে হবে এখন আমাদের এই 2 নং সমীকরণে বসাবো, তাহলে আমরা এখন কি করব এক্স এর মান 2 নং এ বসাই, এক্স এর মান 2 নং এ বসাই, তাহলে আমরা এক্স এর মানটা 2 নং এ বসাই, 2 নং সমীকরণটা কি ছিল আমাদের কিউ এক্স ইন্টু 2400। ঠিক আছে, আচ্ছা তাহলে কিউ ইন্টু এক্স এর মান কত পেয়েছি আমরা এখানে, এক্স এর মান পেয়েছি 5 ইন্টু কিউ প্লাস 8 ডিভাইডেড 4 ইকুয়াল 2400। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখান থেকে আমরা কি কি করতে পারি, এখানে দেখো সমাধান কিউ ইন্টু 5 ইন্টু কিউ, এটা 5 হ্যাঁ প্লাস 8 ইকুয়াল 2400। দেখো এই পাশে কি 4 ভাগ হয়ে গেছে না, ওই পাশে গেলে কি হবে গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। এরপরে দেখো কি করা যায়, এটা গুণ আকারে আছে কিউ ইন্টু এই পাশে 5 কি গুণ আকারে আছে না, তাহলে ওই পাশে গেলে কি হবে, ওই পাশে গেলে
ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে হবে 2400 ইন্টু 4 ডিভাইডেড কত হবে 5। ঠিক আছে, এখন দেখো এটা আর এটা গুণ করে দাও, কি হবে কিউ ইন্টু কিউ, কি হবে কিউ স্কোয়ার, আর হচ্ছে কিউ ইন্টু এইট কত হবে প্লাস 8 কিউ ইকুয়াল, এখানে কত হবে দেখো তো 2400 গুণ 4, তাহলে হবে কত 9600 ডিভাইডেড 5। তোমরা একটু ক্যালকুলেটরে হিসাব করে নিবা, ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে কি হবে দেখো কিউ স্কোয়ার প্লাস 8 কিউ ডিভাইডেড, এখানে দেখো 9600 কে 5 দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 1922। ঠিক আছে, এটা একটু তোমরা ক্যালকুলেটর হিসাব করে নিবা। এখন এখান থেকে আমরা কি করতে পারি কিউ স্কোয়ার প্লাস 8 কিউ মাইনাস 1920 ইকুয়াল 0 লিখতে পারি কিনা? হ্যাঁ, আচ্ছা। এখন এরপরে আমরা এই দিকে সমাধান করবো। দেখো ওই লাইনের পরের লাইন এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কি লিখতে পারি দেখো তো, এতে আমরা মিডিল টার্ম করবো, সেটা হচ্ছে কি তো উৎপাদক বিশ্লেষণ করেছিলাম আমরা। হ্যাঁ, এই উৎপাদক বিশ্লেষণ মিডিল টার্ম, সেটা হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 40 কিউ প্লাস 48 কিউ মাইনাস 1920 ইকুয়াল 0। ঠিক আছে, আচ্ছা। এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এই দুটো থেকে আমরা কি কিউটাকে কমন নিতে পারি, তাই না? হ্যাঁ, কিউ কমন নিলে এখানে থাকতেছে কিউ মাইনাস 40 ইন্টু এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি জানো, এখান থেকে আমরা 48 টাকে আমরা কমন নিতে পারি, 48 মাইনাস না প্লাস 48 টাকে আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে কিউ প্লাস এবং মাইনাসে কি হবে মাইনাস, তাহলে এখানে 48 1920 থেকে কতবার যাবে 40 বার যাবে। ঠিক আছে, ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা দেখা তো এটা আর এটা থেকে আমাদের কি কমন যায়, কিউ মাইনাস 40 কমন যায়, কিউ মাইনাস 40 ইন্টু কি হবে এখানে কিউ প্লাস 48 ইকুয়াল 0। ঠিক আছে, এখান থেকে আমরা দুইটা জিনিস লিখতে পারি দেখো তো, কিউ মাইনাস 40 ইকুয়াল 0, অথবা কি লিখতে পারি কিউ প্লাস 48 ইকুয়াল 0, লেখা যায় কিনা? হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে কিউ ইকুয়াল 40, এবং এখান থেকে আমরা লিখতে পারি কি কিউ ইকুয়াল মাইনাস 48, এটা হচ্ছে কি ঋণাত্মক যা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি 40, কিউ এর মান হচ্ছে কত 40। আমরা প্রথমে কি ধরে নিয়েছিলাম, হ্যাঁ, যে মোট যাত্রীর সংখ্যা, আগ্রহী যাত্রীর সংখ্যা হচ্ছে এক্স, এবং হচ্ছে কি ভাড়া, মাথা পিছু ভাড়া হচ্ছে কত কিউ টাকা, তাহলে আমাদের কিউ এর মানটা বের হয়ে পড়েছে, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং আমাদের প্রশ্ন কি বলছে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া কত হবে, এখানে হবে 40 প্লাস 8 ইকুয়াল 48 টাকা। কারণ হচ্ছে কি আমরা ধরেছি মাথা পিছু ভাড়া, আর হয়েছে কি এখানে প্রত্যেকে মাথা পিছু 8 টাকা বৃদ্ধি পাবে, তার জন্য কি এখানে 8 যোগ করা হয়েছে। ঠিক আছে, এইটুকুই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য আনসার। কোথাও না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো। গ নাম্বার আমাদের বলা হয়েছে কি বাস ভাড়ার সমপরিমাণ টাকার 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। কি বলা হয়েছে বাস ভাড়ার সমপরিমাণ টাকার, বাস ভাড়া কত নেওয়া হয়েছিল 2400 টাকা, মানে কি 2400 টাকার পরিমাণ টাকার 5% মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। চলো ধাপে ধাপে শুরু করা যায়। এখানে দেওয়া আছে হচ্ছে কি আমাদের যা যা দেওয়া আছে এগুলাকে লিখে নিই। এখানে আমাদের তথ্য দেওয়া আছে হচ্ছে কি যে মূলধন পি ইকুয়াল 2400, এখানে কি বাস ভাড়ার সমপরিমাণ মানে কি 2400 টাকা, এটা হচ্ছে কি মূলধন,
তারপর হচ্ছে মুনাফার হার এবং কি সময় n ইকুয়াল 13 বছর, মানে কি 13 বছর। তারপরে দেওয়া আছে কি মুনাফার হার আর ইকুয়াল 5%। তাহলে আমরা লিখতে পারি 5% কে আমরা কিভাবে লিখতে পারি, 5/100। এটাকে আমরা দশমিক কিনে আসলে কি হবে, 0.05। ঠিক আছে। আচ্ছা, কারণ আমরা এখন লিখতে পারি সরল মুনাফা। সরল মুনাফা আই ইকুয়াল, আমরা কিন্তু এটা সূত্র, এই সূত্রটা আমরা জানি। আমরা লিখতে পারি যে আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল পি এন আর। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পি এর মান এখানে পেয়েছি 2400 ইন্টু এন এর মান কত, এন এর মান হচ্ছে 13 বছর। তাহলে হচ্ছে কত, 13 ইন্টু আর এর মান কত, আর হচ্ছে মুনাফার হার 0.05। ঠিক আছে। এখন তোমরা একটু ক্যালকুলেটর হিসাব করে নেবে। আচ্ছা, আমি মানটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি 1560 টাকা। ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমরা পেলাম কি সরল মুনাফা। তাহলে আমরা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনটা কি, সেটা হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন। ঠিক আছে। এখন এইটা থেকে আমরা মানগুলো অবশ্যই কি হবে, পি এর মান কত আমরা জানি, মূলধন হচ্ছে 2400 ইন্টু 1 প্লাস আর এর মান কত, 0.05। এন সমান হচ্ছে কত, 10। ঠিক আছে। এখান থেকে আমরা লিখতে পারি 2400 ইন্টু এটা যোগ করলে কত হবে, যোগ করলে হবে 1.05 হোল পাওয়ার 13। ঠিক আছে। আচ্ছা, এইটাকে সম্পূর্ণ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের একটা মান আসবে, সেটা হচ্ছে কত, সেটা হবে যে 4525.56। ঠিক আছে। তোমরা একটু ক্যালকুলেটর মানটা মিলিয়ে নিও। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন। এখান থেকে আমাদের আরেকটা সূত্র বের করতে হবে, সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের বলা হয়েছে কি সরল মুনাফা ও হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা এখান থেকে এখন চক্রবৃদ্ধি মুনাফায় যাব। চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল কি দেখতে পারি আমরা, সি মাইনাস পি। ঠিক আছে। আর আমাদের সি কত, আমরা সি পেয়েছি এখান থেকে, এই যে সি, এই সি এর মান কত, 4525.56 মাইনাস পি হচ্ছে কত, 2400। ঠিক আছে। এখান থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো জানো, আচ্ছা বিয়োগ করে হিসাব করি, আমি তোমাদের মানটা রেখে দিচ্ছি 25.56। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কত পেলাম, চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি হচ্ছে 2125.56। আর এখন আমরা লিখতে পারি যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা লিখতে পারি 2125.56 মাইনাস আমাদের এখানে কত পেয়েছি, সরল মুনাফা পেয়েছি হচ্ছে কত, 1560। এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের পার্থক্যটা বের হয়ে যাবে। তাহলে আমাদের এটা বিয়োগ করলে কত আসবে, আমি তোমাদের মানটা লিখে দিচ্ছি। হ্যাঁ, লিখে দিচ্ছি। এখানে আসবে হচ্ছে 565.56 টাকা। তোমরা এরপর ক্যালকুলেটরটা হিসাব করে মিলিয়ে নিবা। এটুকুই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য। আচ্ছা, কোথাও না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।